ये लड़की है अल्लाह कैसा है दीवाना। এই আপনার সমস্যা কি বলুন তো? আমাকে দেখলেই এই গান বলেন কেন? কোথায় আপনাকে দেখে এই গান বলি, বরং আমি যখন এই গান বলি তখন আপনি চলে আসেন। আবার মিথ্যা বলেন? একটা কথা বলবো? জি বলুন। আপনি রাগলে না আপনাকে অনেক কিউট লাগে, সত্যি বলছি। আমার সাথে ফ্লার্ট করছেন? যেটা সত্যি সেটাই বললাম, পারলে আপনার বান্ধবীকে জিজ্ঞাসা করেন। আপনি আমাকে দেখলে এই গান কেন বলেন সেটা আগে বলুন। একই কথা কয়বার বলবো বলেন? সত্যি আপনি অনেক সুন্দর, চশমা পরাতে আরো অনেক সুন্দর লাগছে, ঠিক যেন আমার হবু বউয়ের মতো লাগছে। কি বললেন? আপনি আপনার বউ নাকি? আহা, আমি কি সেটা বললাম নাকি? আমি বললাম আপনাকে আমার হবু বউয়ের মতো লাগে, এই আর কি। আপনার মতো ফালতুর সাথে কেন কথা বলছি? আমাকে আপনার ভালো লাগে আর আপনি আমাকে পছন্দ করেন, তাই কথা বলছেন। পছন্দ? তাও আবার আপনার মতো গাধাকে? পছন্দ? তাই তো আমার মতো গাধার সাথে কথা বলছেন। আপনি তাহলে স্বীকার করলেন আপনি একটা গাধা? আপনিও তাহলে স্বীকার করছেন আপনি আমাকে পছন্দ করেন। কি? কোন দুঃখে আমি আপনাকে পছন্দ করতে যাব? কি তখন থেকে এই বাচালটার সাথে কথা বলে যাচ্ছিস? আমাকে বাচাল বলার জন্য আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার কপালে একটা বুইড়া বেটা জুটবে। শালা তুই কি বলবি? তিশাপু আমাকে ধরতে এলো, তখন দিলাম দৌড়। চলেন পরিচিত হয়নি, আমি রাজ। আমি যখন আছি তখন রোজা পেতনি থাকবে না, এটা কি করে হয় আপনারে বলেন? যদিও বাস্তবে এই রোজাকে দুই চোখেও দেখি নাই। তা যাই হোক, আপনাদের বললে তো আর রোজাকে খুঁজে দিবেন না, তার থেকে গল্প ফেরা যাক। বাবা মায়ের একমাত্র আদরের বাদর সন্তান। ইন্টার পর্যন্ত মামার বাসায় ছিলাম, মানে ওইখানে পড়াশোনা করতাম, এই আর কি। একটু আগে যে মেয়ে দুইটার সাথে কথা বলছিলাম, ওদের ভিতরে রোজা নামের মেয়েটি আমার ক্রাশ। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি। এমনিতেই দেখতে সুন্দর, যখন চোখে চশমা পরে তখন আরও বেশি সুন্দর লাগে। লাল জামা আর নীল ওড়না আর হালকা গোলাপি লিপস্টিক পরা অবস্থায় যখন দেখি তখন তো মনে হয় আমার সামনে কোনো একটা পরী দাঁড়িয়ে আছে। কে এটা রে? একে চিনিস? আমাদের পাড়াতে থাকে। ও আচ্ছা, কিন্তু কার পিছনে লেগেছে? আমার না তোর? কিছু বুঝলাম না। তোর পেছনে লেগেছে, আমার পেছনে লাগলে তো অনেক আগেই লাগতো। আমার পিছনে লাগা বের করতে হবে, এমন মলম দিব না সারা জীবন মনে রাখবে। তুই আবার ওকে নিয়ে ভাবিস না, ভাবতে লাগলেই ভালো লেগে যাবে, তারপর ভালো লাগা থেকে ভালোবেসে ফেলবি, তারপর দুজন দুজনের জন্য পাগল হয়ে যাবি, তারপর যখন তোদের বিয়ে দিতে যাবে তখন শুরু হবে ঝামেলা, তারপর ছাতার মাথা হবে। তুই যে গাধি, কেনার আগেই বাছুরের দাম ঠিক করে নিলে। ভবিষ্যৎ ভেবে রাখা ভালো। এখন মুখ বন্ধ কর আর কলেজে চল। সে কি রে, তুই কি ওর কথার জালে ফেসে গেলি? আচ্ছা, আমাকে চশমা পরে সত্যিই কি সুন্দর লাগে? তা লাগে, কিন্তু তুই অন্ধ তো অন্ধই। আরে না, সত্যি কি আমাকে সুন্দর লাগে? দোস্ত ওই দেখ, তোর লাভার তোর জন্য অপেক্ষা করছে। কুত্তি, তুই কি বললি? দাঁড়া, তোকে আজ অন্ধ করেই ছাড়বো। তিশা হালকা দৌড় দিল আর আমার ক্রাশ, না মানে রোজা, ও দৌড় দিল। আমি বাসায় চলে এলাম। বাসায় আসতেই আম্মু বলল, দাবারের বাচ্চার কোথায় যাওয়া হয়েছিল? কোথা থেকে আসা হলো শুনি? একটা বড় কাজ করছিলাম, সেই কাজ করে ভরা ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলাম। আমার ছেলে কি কাজ করে এলো জানতে পারি? পার্সোনাল না জানাই ভালো। ও বাবা, তাই নাকি? ফাজরামো বাদ দিয়ে বল, না হলে ঝাঁটার বাড়ি খাবি। না, আসলে বললে কিছু বলবা না তো? তেমন কিছু হলে মেরে ছাল খুলে রেখে দিব। তাহলে থাক, না বলাই ভালো। আম্মু আমার কাছে এসে কান ধরে বলল, বলবি না আরো কান ধরে চাটবো? লাগছে, ছাড়ো। আগে বল।
বলছি আসলে একটা মেয়েকে ভালো লাগে, তাই ওর পিছন পিছন ঘুরছিলাম। তাই নাকি? মেয়েটা দেখতে কেমন রে? অনেক সুন্দর। পিক আছে? পিক দেখে কি করবা, আর পিক নেই। পিক তুলে এনে দেখাবি। তুমি বললা আর তুলে এনে দেখিয়ে দিলাম। কারো পিক তোলা এত সহজ নয়। কেন কেন? যদি পিক তুলতে দেখে নেয় তাহলে ওই মেয়ের হাতের গরম গরম থাপ্পড় খেতে হতে পারে, আর যদি পাবলিককে বলে তাহলে তো সরকারি গণধোলাই খেতে হতে পারে। এত কিছু বুঝছি না। আগামীকাল আমাকে পিক এনে দেখাবি মানে দেখাবি। কিভাবে দেখাবি সেটা তুই ভাব। যদি না দেখাতে পারিস তাহলে আগামীকালের ভাত খাবার বন্ধ। এ কোন প্যারা। আচ্ছা ঠিক আছে। ওইখান থেকে রুমে চলে এলাম। এসে ভাবতে লাগলাম কিভাবে ফটো তোলা যায়। এত কিছু ভেবে লাভ নেই, কোনো এক কৌশল বের করলে ফটো তুলে নেব। পরের দিন সকালে ক্লাসের জন্য অপেক্ষা করছি। কিরে, আজ এত দেরি করছে কেন? ওই তো এসে পড়েছে। আল্লাহ, একটা বুদ্ধি দাও, কিভাবে পিক তুলবো। আগে ক্যামেরার ফ্ল্যাশ অফ করে নি, যেই ভাবা সেই কাজ। দোস্ত, ওই দেখ, তোর লাভার তোর জন্য অপেক্ষা করছে। বেশি কথা বললে তোকে ইঁদুরের ভর্তা খাওয়াবো। রোজা সামনে আসতেই মোবাইলে মুখ দেখার ভান করে পিক তুলে নিলাম। কি রে, তোর সমস্যা কি? এখানে দাঁড়িয়ে থাকছিস কেন? আমার কোনো সমস্যা নেই। তাহলে এখানে দাঁড়িয়ে থাকছিস কেন? আগামী কাল থেকে এখানে আর দাঁড়িয়ে থাকবি না। আমি থাকলে আপনার কি? আমি থাকবো। আমি যে সময় এখান দিয়ে যাব তখন থাকবেন না। বললেই হলো নাকি? চল তো, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। আপনারা কোন ক্লাসে পড়েন? জেনে লাভ কি? লাভ নেই, তাও বলেন। অনার্স 3rd ইয়ারে। এখন চল তো, ওকে দেখলেই গা জ্বলে। ফায়ার সার্ভিসে ফোন দিব নাকি? ওরা এসে পানি দিয়ে আপনার শরীরে জ্বালা মিটাবে। শালা, তুই কি বলবি? তিশা আমাকে যখন মারতে এলো আমি ওখান থেকে দৌড় দিলাম। রোজা হাসতে লাগলো। তিশা মেয়েটা আবার বলল, শালা পালাচ্ছিস কেন? দাঁড়া তুই। ওখান থেকে বাসায় চলে এলাম। বাসায় আসতে আম্মু বলল, কি বলেছি মনে আছে? তুমি আমার আম্মু না বেস্ট ফ্রেন্ড বুঝতে পারছি না। মায়েরা কি তার ছেলেদের সাথে এমনভাবে কথা বলে? এটা তুই বুঝবি না। এখন বল, পিক আনতে পেরেছিস? এই দেখো পিক। এটা কেমন বলো? মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর। ছেলের পছন্দ আছে বলতেই হবে। সেই খুশিতে এখন বিরিয়ানি রান্না করে খাওয়াও। আমার সাথে কবে মিট করিয়ে দিবি সেটা বল। তোমার মাথা ঠিক আছে? আমার কিন্তু অনেক লজ্জা করছে। পুরুষ মানুষ কিসের লজ্জা রে? অন্য কেউ হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু তুমি তো আমার আম্মু। যেটা বলছি সেটা বল। আর মিট আমার থেকে 2 বছরের বড়। হ্যাঁ, এইসব ছেড়ে সিনিয়রদের প্রেমে বললি? আমি কি এতদিন জানতাম মেয়েটা সিনিয়র? আর বয়স দেখে তো বোঝাই যায় না মেয়েটা আমার সিনিয়র। মনে হয় আমার থেকে ছোট। তা যাই হোক, মেয়েটা কিন্তু সত্যি অনেক সুন্দর। বউ করে নিয়ে চলে আসতে হবে। কি যে বলো না। ওখান থেকে চলে এলাম। রাতে খাবার সময় লক্ষ্য করলাম আব্বু আর আম্মু আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। কি হলো, তোমরা এমনভাবে হাসতো কেন? কিছু না, মেয়েটার পিক দেখি। হ্যাঁ, আম্মুর দিকে তাকালাম। আম্মু মিটমিট করে হাসছে। এ কোন বিপদ? কই দেখি। ফোন রুমে আছে। আমি নিয়ে আসছি। আম্মু আমার রুমে চলে গেল। তারপর আমার ফোন নিয়ে এসে পিক বের করে আব্বুকে দিল। মাশাল্লাহ, অনেক সুন্দর। মেয়েটার বাসা কোথায়? বাসা জেনে কি হবে? বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মাঝে মধ্যে আমি এত কনফিউজড হয়ে যাই যে আমি কে আমি ভুলে যাই। এরা আমার বাবা মা না বেস্ট ফ্রেন্ড, কিন্তু আব্বু আম্মু আমার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে কেন বুঝি না। জানি না বাসাটা কোথায়। তাড়াতাড়ি জেনে নে, কোনো হেল্প করতে হবে নাকি? ধ্যাত, ভাল লাগে না। তোমরাও না। খাওয়া শেষ, তাই হাত ধুয়ে ফোন নিয়ে বললাম। গেলাম রুমে। আব্বু আম্মু হাসতে লাগলো। আমি রুমে এসে শুয়ে পড়লাম। তারপর পিকটাতে কিস দিলাম। আমার স্বপ্নের রানী, কিন্তু পটাবো কিভাবে বুঝতে পারছি না। এগুলো ভাবতে ভাবতে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। বাবা, রাতে ঘুম কেমন হয়েছে? যেমন ঘুম হয় তেমনি হয়েছে। আমার মনে হচ্ছে ভালোভাবে ঘুম হয়নি।
আমার মন বলছে বারবার ওই মেয়েটির স্বপ্ন এসে ডিস্টার্ব দিয়েছিল। আব্বু ধুর, আমার কথা ঠিক তো? চুপচাপ খাওয়া দাওয়া করে অফিসে যাও তো, এগুলো ভালো লাগছে না। সত্যি কথা তো তিতা লাগবেই। আমি আর কিছু বললাম না, চুপ করে খাওয়া দাওয়া করে উঠে রুমে চলে এলাম। তারপর রুম থেকে বেরিয়ে বাইরে এলাম। বাইরে আসতেই আম্মু বলল, কোথায় যাওয়া হচ্ছে? তখন আব্বু রুম হতে বেরিয়ে আসতে আসতে বলল, আমি কি ড্রপ করে দেব? বাসা থেকে বেরিয়ে এলাম। তারপর যেখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকি সেখানেই দাঁড়ালাম। একটু পরে আমার স্বপ্নের রানী আমার হৃদয়ের স্পন্দন এলো। মনে হচ্ছে একটু বেশি বলে দিলাম, তাই না? আজ তোর লাভারকে দেখতে অনেক সুন্দর লাগছে। তুই চুপ থাকবি? এগুলো ভালো লাগে না, আর ভালো লাগলে প্রপোজ করে দে। আচ্ছা ঠিক আছে, এই চুপ করলাম। এখানে দাঁড়িয়ে কি এমনিতেই দাঁড়িয়ে আছি। আচ্ছা, হ্যান্ডসাম ছেলে দেখলে কি আপনার কথা বলতে ইচ্ছে করে? আচ্ছা তৃষা আপু, আপনার ফ্রেন্ড কি এমনই? আমার কথা শুনে রোজা রেগে ফায়ার, আর তৃষা আপু হাসতে হাসতে শেষ। তুই হাসছিস কেন? এমনিতেই। হাসবি না, আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলার ছিল। বল। আপনাকে আজ নীল জামাতে এবং কালো স্কার্ফে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে। কি মনে হচ্ছে? না, কিছু না। আচ্ছা, আরেকটা কথা বলি। তোর আর কোনো কথা শোনার টাইম নাই। তৃষা, চল তো। রোজা আর তৃষা আপু হাঁটতে লাগলো, আমি ওদের পিছন পিছন যেতে লাগলাম। একটু যাওয়ার পর দাঁড়িয়ে গেল, তারপর আমার দিকে ঘুরে বলল, এই তোর সমস্যা কি রে? কই কিছু না তো, এইদিকে একটু কাজ ছিল তাই যাচ্ছি। তুই আমার আগে আগে যা। লেডিস ফার্স্ট, জানেন না? আমাকে রাগাবি না। কোথায় আপনাকে রাগালাম? ওকে বাই। আমি পেছনে ঘুরে এলাম। আচ্ছা, ওকে দেখতে খারাপ নাকি? তোর এত ইচ্ছে তো তুই প্রেম কর। আমার পেছন পেছন ঘুরলে আমি এক পায়ে খাড়া হয়ে যেতাম, না মানে রাজি হয়ে যেতাম। ভালো, এখন চুপচাপ ভিতরে চল। আমি চলে এলাম। একটা বন্ধু বানানো প্রয়োজন, একা একা ঘুরতে আর ভালো লাগে না। একটা ছেলেকে দেখলাম মাথা নিচু করে ফোন টিপতে টিপতে হাঁটছে। আমি গিয়ে ছেলেটাকে ধরলাম। ভাই, একটু দেখে শুনে চলাচল করেন, আর একটু হলেই তো নোংরা পানিতে পরে হাবুডুবু খেতেন। কে? হায় আল্লাহ, কোন যুগ এলো! ফোন একটু কম টিপেন, সামনে দেখেন তো। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। ধন্যবাদ পরে দেন, আগে ফোনটা পকেটে রাখেন। যেমন ভাবে রাস্তাঘাটে ফোন টিপছেন যে সামনে কি আছে বুঝতেই পারেন না। ছেলেটা চলে গেল, আল্লাহই জানেন ভবিষ্যৎ প্রজন্ম কি হবে। বাসায় চলে এলাম, এসে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ফোন টিপতে শুরু করলাম। ওর ফোন নাম্বার কিভাবে ম্যানেজ করব? আচ্ছা, ও কি ফেসবুক ব্যবহার করে? আইডির নাম কি হতে পারে? কিভাবে যে এইসব ম্যানেজ করি? পরের দিন সকালে। তোর কলেজে কবে থেকে শুরু? আর 5 দিন পর। কেন? কেন জানতে পারি না বুঝি? পারো। মেয়েটাকে কবে দেখাবে বল? আবার শুরু করলা? আচ্ছা, দেখাবো কোনো একদিন। খাওয়া দাওয়া করে রুমে এলাম। এসে কিছুক্ষণ চুপ করে বসে থেকে বেরিয়ে পড়লাম ক্রাশকে দেখার জন্য। কিছুক্ষণ পর আমার গন্তব্যস্থলে চলে এলাম। একটু পরে রোজা চলে এসে বলল, আচ্ছা, আমার পিছন কি করে ছাড়াবো বলতো? কাকে তোর পিছন ছাড়াবি? এই তো, এই ছেলেটা কে? আচ্ছা, ওর নামটা কি রে? রাজ। আর কেন পিছন ছাড়াবি? এগুলো আমার ভালো লাগে না, আর এগুলো প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। ও, ভালো না লাগলে কি করার আছে? কিছু একটা বলে দে যে তোর বয়ফ্রেন্ড আছে বা কারোর সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে। আচ্ছা ঠিক আছে। রোজা আমার সামনে আসতে বললাম, একটু সময় হবে? কেন? বেশি না, 2-3 মিনিট। ওকে, বলুন। আপনাকে আমার অনেক ভালো লাগে। লাগতেই পারে, এতে আমার কি করার আছে? আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? নো, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। ও, তাহলে ফ্রেন্ড? নো। ওকে। মনটা খারাপ হয়ে গেল। আমি আর কিছুই বললাম না। খুব কান্না পাচ্ছে আর কষ্টও হচ্ছে, কিন্তু কেন এমন কষ্ট হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, কেউ কাউকে ফিরিয়ে দিলে এমনি কষ্ট হয় বুঝি?
মন খারাপ করে বাসায় চলে এলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে গোসল করে এসে নামাজ পড়ে নিলাম। তারপর খেতে বসলাম। আম্মু খাবার দিতে দিতে বলল, কি হয়েছে? আবার মন খারাপ করে আসিস কেন? মেয়েটাকে প্রপোজ করেছিলাম, তারপর কি হয়েছে? ফিরিয়ে দিয়েছে এবং বলেছে ওর বয়ফ্রেন্ড আছে। আমার মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ড নেই, তোকে মিথ্যা বলেছে। কিভাবে বুঝলা? বয়ফ্রেন্ড থাকলে আগেই বলতো, আজ না। তোমার কথা ঠিক হতে পারে, আবার নাও হতে পারে। মন খারাপ করে থাকিস না, তোর মন খারাপ থাকলে আমাদেরও মন খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমার শো না আম্মু। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। 5 দিন আর রোজাকে দেখতে যাইনি। 5 দিন পর আজ কলেজে যাচ্ছি। আমি কি ড্রপ করে দেব? আমি কি এখনো বাচ্চা আছি? আমাদের কাছে তুই সব সময় ছোটই থাকবি, বুঝলি? বুঝলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ, গেলাম। সাবধানে যা। বাসা থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। ভাবছি প্রথম দিন হেঁটেই যাব, তাই হাঁটতে লাগলাম। সামনে দেখি রোজা আর তার বান্ধবীরা হাঁটছে। আমি আর জোরে হাঁটলাম না, স্লো হয়ে গেলাম। পেছনে দেখ, রাজা আবার আসছে। বলিস কি, এই কয়েকদিন আসেনি, হঠাৎ আজ কোথা থেকে আসলো? আচ্ছা দাঁড়া, ওকে আসতে দে। কি ব্যাপার, ওরা দাঁড়িয়ে গেল কেন বুঝলাম না। দাঁড়ালো তো আমার কি, আমি আমার মতো হাঁটতে থাকি। আস্তে আস্তে হাঁটতে থাকলাম। যখন রোজাদের সামনে এলাম তখন তিশা আপু বলল, রাজা কেমন আছো? আরে আপনারা কেমন আছেন? আমার কথা শুনে দুজনে চোখ বড় বড় করে নিল। আপনাদের আবার কি হলো? কিছু না। ও, আপনারা কেমন আছেন? ভালো, তুমি? আর ব্যাগ কাঁধে কোথায় যাচ্ছ? আলহামদুলিল্লাহ ভালো, কলেজে যাচ্ছি। ও, কোন ক্লাসে পড়ো? জি, অনার্স প্রথম বর্ষে ভর্তি হলাম। ও, কোন কলেজে ভর্তি হয়েছ? আপনাদের কলেজেই। ও আচ্ছা, তাহলে যেতে যেতে কথা বলা যাক। জি চলেন, আমারও তাহলে কথা বলার সাথী হলো। একা একা যেতে বোরিং লাগছিল। আচ্ছা চলো। তিশা আপুদের সাথে হাঁটতে লাগলাম। আচ্ছা, আপনারা তো আমার বড়, তাহলে আপু বলতে পারি? পারো। আচ্ছা, কি ভাগ্য, ক্রাশকেও আপু বলতে হবে। তোমার বাসায় কে কে আছে? আব্বু আম্মু আর আমি, আমার ভাই বোন কেউ নেই। আপনার বাসায় কে কে আছেন? আব্বু আম্মু, আমি আর আমার 2টা বড় ভাই আর 2টা ভাবি আর ভাতিজা আর ভাতিজি। ও বাবা, অনেক বড় ফ্যামিলি তো। রোজা আপু চুপ করে আছে কেন বুঝলাম না। সকাল সকাল বয়ফ্রেন্ডে বকা দিয়েছে নাকি? কেউ তো আমাকে কিছু বলেনি, তাই আমিও কিছু বলিনি। ও, তো আপু আপনার বাসায় কে কে আছে? আব্বু আম্মু, আমি আর আমার ছোট ভাই। অনেক ভালো তো। রোজা আপুদের সাথে কথা বলতে বলতে কলেজের ভিতরে চলে এলাম। প্রথম দিন কি করব কিছুই বুঝতে পারছি না। কাউকে বলি অনার্স প্রথম বর্ষের ক্লাসরুম কোনটা। একটু এগিয়ে যেতে দেখি সেদিনের ওই ছেলেটা যাকে আমি নর্দমায় পড়ে যাওয়া থেকে ধরেছিলাম। আমাকে দেখে ওই ছেলেটা বলল, আরে ভাই আপনি? আচ্ছা, অনার্স প্রথম বর্ষের ক্লাসরুম কোনটা? কোন ডিপার্টমেন্ট? মানবিক, মানে আর্টস। তাহলে তো আমাদের সাথেই ভাই, আমিও অনার্স প্রথম বর্ষের মানবিক বিভাগের। আচ্ছা তাহলে ফ্রেন্ডস, আমার একটাও বন্ধু নেই। তুই করে বলা লাগবে। ওকে ঠিক আছে। আচ্ছা ক্লাসরুমে চল। তোর নাম কি? রাকিব। তোর নাম কি? রাজ। ক্লাসে যাওয়া যাক। তোর আর ফ্রেন্ড নেই? আছে তো, চল তাহলে ওদের সাথে তোকে পরিচয় করিয়ে দিই। চল। তারপর রাকিবের সাথে এসে কয়েকজনের সাথে পরিচিত হয়ে নিলাম। তারপর ক্লাসে চলে এলাম। তুই কি নতুন? এর আগে তোকে কখনো দেখিনি। বাসা কাছেই, তবে এতদিন মামার বাড়িতে ছিলাম এবং এতদিন ওইখানে পড়াশোনা করেছি। ও আচ্ছা। তারপর একটু পরে স্যার ক্লাসে চলে এলো, এসে ক্লাস করাতে লাগলো। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। দুপুরে খাবার সময়। প্রথম দিন কেমন কাটলো? অনেক ভালো, অনেক বন্ধুও হয়েছে। তাহলে তো ভালোই। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। বিকালে রাকিবের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম, তাই ওকে ফোন দিলাম। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। রাকিব ফোন রিসিভ করে বলল, কে বলছেন? রাজ বলছিলাম।
ও তুই, হ্যাঁ বল। তুই কি ব্যস্ত? না, কেন? ও, আড্ডা দিতাম তো, তাই আর কি। তাহলে আমাদের বাসার সামনে চলে আয়, আমি আমাদের বাসার সামনের দোকানে আছি। আমি কি তোর বাসা চিনি নাকি? সেটা তো, আচ্ছা তুই মোড়ে আয়। ওকে, ফোন কেটে হাঁটতে লাগলাম। 7 মিনিট হাঁটার পর মোড়ে চলে এলাম। মোড়ে আসতেই দেখি রাকিব দাঁড়িয়ে আছে। আমি গিয়েই বললাম, কেমন আছিস? ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা চল আড্ডা দেই। হুম। তারপর রাকিবের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে এলাম। বাসায় আসতে আসতে আব্বু বলল, দেবদাসের কোথায় যাওয়া হয়েছিল? বন্ধুদের সাথে আড্ডা দিতে। আর দেবদাস বলবা না, না হলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আমি তো বলবই। আর বন্ধু কোথায় পেলি? আজ কলেজে। বাই। রুমে গেলাম। রুমে চলে এলাম। এসে বইয়ের পাতা উল্টাতে লাগলাম। ওই ছেলেটার সাথে তোর কিসের সম্পর্ক? দেখলাম ওর সাথে খুব আড্ডা দিচ্ছিলি। ওটা আমার বন্ধু। কেন, কি হয়েছে আপু? না কিছু না। ও, জানো ছেলেটা অনেক ভালো। তো কি হয়েছে? আচ্ছা আপু, একটা কথা বলি, কিছু বলবা না তো? আচ্ছা বল। রাজকে তুমি চিনো নাকি? আর ও তোমাকে কিছু বলেছে নাকি? ওকে চিনি, কিন্তু তেমন কিছুই হয়নি। ও, তুমি যেমনভাবে কথা বলছো আমি তো মনে করেছি কি না কি হয়েছে। না কিছু না। শালা আবার রাকিবকে না বলে দেয় যে আমার বয়ফ্রেন্ড আছে। যদি বলে দেয় আর রাকিব যদি বাসায় বলে দেয় তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। না, আমার মন বলছি বলবে না। পরের দিন সকালে কলেজে যাচ্ছি, তখন খেয়াল করলাম একটা ছোট্ট বাচ্চা দোকানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, ছোট ভাই এমনভাবে কি দেখা হচ্ছে? আমার কথা শুনে ছেলেটা আমার দিকে তাকালো, তারপর বলল, কিছু না ভাইয়া। আরে বলো বলো, তোমার কি খেতে ইচ্ছে করছে? চিপস খেতে ইচ্ছে করেছে। আর কিছু না? আপনি আমার কয়টা ইচ্ছে পূরণ করতে পারবেন ভাইয়া? বাহ, কথা বলতে তো ভালোই পারো। আচ্ছা তোমার কি কোনো ইচ্ছা আছে? আমি আমার সাধ্য অনুযায়ী পূর্ণ করব। এইসব চিপস কিনে দিতে পারবেন? এত চিপস খেলে পেট খারাপ করবে না? আমি তো একা খাবো না ভাইয়া, আমার বন্ধুরা মিলে খাবো। তুমি কোথায় থাকো? এতিমখানায়। ও আচ্ছা, তোমার কতজন বন্ধু আছে? 30 জন। ওকে, আমি দোকান থেকে 30টা চিপস কিনে বললাম, চলো তোমার বন্ধুদের কাছে। তিশা, রাজকে দেখ, ও এত চিপস করবেটা কি? আমি কিভাবে বলবো, সাথে একটা বাচ্চাও আছে। সেটাই তো আমিও দেখছি। আচ্ছা ওকেই জিজ্ঞেস কর। এই রাজ, এদিকে শোন। রোজাপুর ডাক শুনে রোজাপুর দিকে তাকালাম, তারপর দাঁড়িয়ে গেলাম। রোজাপুরা আমার কাছে এলো। জি আপু বলেন। এত চিপস কি করবা? জি আপু, এতিমখানায় নিয়ে যাব। ও, কলেজ যাবা না? জি যাব তো, আগে এতিমখানা থেকে ঘুরে আসি তারপর। ও আচ্ছা, যাও তাহলে। জি। রোজাপুরা চলে গেল, আর আমি এতিমখানায় এসে সবাইকে চিপস দিলাম। এই পিচ্চি, গেলাম, আবার দেখা হবে। ভাইয়া, আল্লাহ হাফেজ। এতিমখানা থেকে কলেজে এলাম। ক্লাসরুমে আসতেই রাকিব বলল, আসতে দেরি হলো যে? এমনিতেই। তখনই স্যার এলো, তারপর ক্লাস করতে লাগলাম। টিফিনের সময়। ক্যান্টিনে যাবি? না। ওকে, আমি গেলাম, অনেক খিদে পেয়েছি, আজ সকালে না খেয়ে চলে এসেছি। ওকে যা। রাকিব চলে গেল, আর আমি ক্লাসরুম থেকে বেরিয়ে এসে ঘোরাঘুরি করতে লাগলাম। এক জায়গায় দেখলাম রোজাপুর বসে আছে এবং রোজাপুর পাশে একটা ছেলে বসে আছে, আর তার পাশে তিশাপুও আছে। বুঝলাম তাহলে এটাই রোজাপুর বয়ফ্রেন্ড। দেখে অনেক খারাপ লাগছে। খারাপ লাগছে কি আর করার, কাউকে ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন তো না। আমার ভালোবাসা না হয় একতরফাই থাক। একটু ঘোরাঘুরি করে ক্লাসরুমে চলে এলাম। রাকিবও চলে এলো, তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। দুপুরে খাবার সময়, আম্মু খাবার দাও, অনেক খিদা পেয়েছে। বস দিচ্ছি।
আম্মু খাবার দিল। আমি খাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে ফেসবুকে গেলাম। একটা মেয়ে ফ্রেন্ড নাই যে তার সাথে চ্যাট করব, তাই নিউজ ফিড করতে লাগলাম। ঘুম ঘুম পাচ্ছে, তাই ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে রাকিবকে ফোন দিলাম। কোথায় রে তুই? গতকাল যেখানে ছিলাম ওখানে আছি। ওকে, ফোন কেটে দিলাম। তারপর রুম থেকে বেরিয়ে বাইরে চলে এলাম। এসেই হাঁটতে লাগলাম। সামনে দেখি তিশা আপু, তাই ডাক দিলাম, ওই আপু। আমার ডাক শুনে তিশা আপু দাঁড়িয়ে গেল। তারপর আমার দিকে তাকালো। আমি গিয়ে বললাম, এদিকে কোথায় যাচ্ছেন? রোজাদের বাসায়। ও, আমিও এইদিকে যাব, চলেন দুজনে একসাথে কথা বলতে বলতে যাই। চলো তাহলে। রোজা আপুর বাসা কোথায়? রাকিব তো তোমার ফ্রেন্ড, তাই না? জি, আপনি কিভাবে জানলেন? রোজা রাকিবের আপু। রাকিব কিছু বলেনি? জি না, আমি কিছু বলিনি, আর রাকিবও কিছু বলেনি। তিশা আপুর সাথে কথা বলতে বলতে চলে এলাম। রাকিবের কাছে আসতেই, তিশা আপুকে তুই চিনিস? চিনি তো। খুব ভালো, চল ক্রিকেট খেলি। চল তাহলে। রাকিবের সাথে একটা মাঠে এলাম। এসে দেখি কয়েকজন খেলছে। আমরা ওদের সাথে খেলতে লাগলাম। খেলা শেষ করে সন্ধ্যায় বাসায় চলে এলাম। বাসায় আসতেই আব্বু বলল, মেয়েটা কে রে, যার সাথে খুব হেসে হেসে কথা বলতে বলতে যাচ্ছিলি? কখন? কোনটা? আমার কাছে কিন্তু পিক আছে, আমি পিক তুলেছি। নতুন একটা পটিয়েছিস নাকি? দূর চাই, পটাতে যাবো কেন? ওটা তো রোজাপুর বান্ধবী তিশা। তিশা আপু ওইদিকে যাচ্ছিল, তাই কথা বলতে বলতে যাচ্ছিলাম। ভালো, মেয়েটা কিন্তু দেখতে খারাপ না। হ্যাঁ, তোমার সাথে মানাবে ভালো। কি বললি তুই? বসা থেকে উঠে আমি দৌড়ে রুমে চলে এলাম। তারপর মোবাইল নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর এশার আজান দিল, তাই উঠে নামাজ পড়ে এসে খেতে বসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বই নিয়ে বসলাম। কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুমের রাজ্যে পারি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাবার জন্য রেডি হয়ে বাইরে চলে এলাম। তারপর কলেজে চলে এলাম। দোস্ত, একটা গার্লফ্রেন্ড পটাতে হবে। কাকে পছন্দ বল, আমি পটাতে সাহায্য করছি। না থাক, গার্লফ্রেন্ড প্রয়োজন নেই। আচ্ছা, আমরা তো সবাই মিলে একটা ভালো কাজ করতে পারি। কি ভালো কাজ করবি শুনি? আমরা তো বিভিন্নভাবে এতিম শিশুদের সাহায্য করতে পারি। জানিস, ওদের চাহিদাগুলো একদম ছোট ছোট। গতকাল আমি ওদের ওখানে গেছিলাম, গিয়ে সবাইকে চিপস দিয়েছিলাম। তাই তোর গতকাল আসতে দেরি হয়েছিল? এখন বল, এই ভালো কাজে সাহায্য করবি কিনা? করবো মানে? এক পায়ে খাড়া? এক পায়ে খাড়া হলে হবে না, দুই পায়ে খাড়া হতে হবে। আব্বে বাল, ওটা কথার কথা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোর ফ্যামিলিতে কে কে আছে? আমি, আব্বু, আম্মু আর আমার আপু। আঙ্কেল তাহলে আন্টিকে 3 বছর শান্তিতে থাকতে দেয়নি? কিছু বললি? বললাম অনেক সুন্দর। আচ্ছা, দিতে দিতে ক্লাসের সময় হয়ে এলো, তাই ক্লাসে চলে এলাম। কি রে, আজ তুই এমন ভাবে মাঝে মধ্যে মিটমিট করে হেসে উঠছিলি কেন? বল, মানুষ এমনভাবে কখন কখন হাসে? প্রেমে পড়লে বা মজার কোনো কথা মনে পড়লে বা ছোটকালের কথা মনে পড়লে? প্রথমটাই। সে কি রে, কাল প্রেমে পড়লি? সে হতভাগাটা কে রে, যার কপালটা পুড়ল? কি বললি তুই? কিছু না, এবার বল। পরে বলবো, এখন স্যার এলো, ক্লাস কর। এত হেয়ালি না করে বলতো। লজ্জা করছে? তুই কি বলবি? রাজকে ফিরিয়ে দিয়ে এখন হঠাৎ ভালোবাসার কারণ কি? ওর ব্যবহার খুব ভালো তো। টিফিনের সময় রাকিব বলল, চল ক্যান্টিন থেকে ঘুরে আসি। চল। আমি আর বন্ধুরা মিলে ক্যান্টিনে চলে এলাম। এসে খাওয়া দাওয়া শেষ করে ক্লাসরুমে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। পরের দিন সকালে কলেজ যাবার জন্য হাঁটছি। পেছন থেকে মেলি কণ্ঠের ডাক এলো। কণ্ঠ শুনে মনে হলো রোজা আপু, তাই দাঁড়িয়ে পেছনে দেখলাম। দেখি রোজা আপু আর তিশা আপু। রোজা আপু এসে বলল, কেমন আছো? জি আপু, ভালো। আপনারা কেমন আছেন? ভালো। আঙ্কেল আন্টি কেমন আছেন? রোজাপুর আজ কি হলো বুঝলাম না।
নিজে থেকে কথা বলতে এসেছে। তা যাই হোক, তাতে আমার কি। জি, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। আর কি বলবো কিছুই বুঝতে পারছি না। নীরবতা ভেঙে রোজা আপুই বলল, চুলগুলোকে এমনভাবে রেখেছো কেন? যদি কোনো মেয়ে পটে। চুল এমনভাবে রাখলে বুঝি মেয়ে পড়বে? পড়বে। যেমন আপনাকেই দেখেন, এত কিছু রেখে আমার চুলের দিকে নজর দিলেন। না আসলে বুঝতে পারছি, আমার অমনভাবে চুল রাখাতে আপনারও পছন্দ হয়েছে। আমার কথায় রোজা আপু অনেক লজ্জা পেয়েছে, সেটা রোজা আপু ফেস দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কেমন আছে? আছি ভালোই। এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে অনেকদিন কথা হয়নি। না আসলে বুঝলাম, লজ্জা পাচ্ছেন। সমস্যা নেই, আমি রাকিবকে কিছুই বলবো না। রোজা আপু আর কথা বললো না, চুপ করে থাকলো। তিশা আপু, আপনার বয়ফ্রেন্ড নাই? নাই, আর এগুলো ভালো লাগে না। খুব ভালো তো, তাহলে তো কোনো প্যারা নাই, সবসময় চিল থাকেন। সেটাই। তারপর সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলল না। কলেজে চলে এলাম, তাই তিশা আপু আর রোজা আপু চলে গেল, আমিও বন্ধুদের কাছে চলে এলাম। রাজ তো তোর কথা বিশ্বাস করে নিয়েছে কোন কথা? যে তোর বয়ফ্রেন্ড সত্যি সত্যি আছে। এখন কিভাবে বিশ্বাস করাবি যে তোর কোনো বয়ফ্রেন্ড নেই? বলবো যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তোমাকে আমার পিছন ছাড়ানোর জন্যই মিথ্যা বলেছিলাম। তুই বলবি আর রাজ বিশ্বাস করে নেবে? কেন করবে না? আর না করার কি আছে? তাও তো ঠিক। আলতু ফালতু কথা বাদ দে, আর ক্লাসে চল। চল, ক্যাম্পাসটা একটু ঘুরে ফিরে দেখি, আর সাথে সুন্দর সুন্দর ময়দা মাখা, ময়দা ছাড়া সুন্দরীগুলো দেখি। সিঙ্গেল লাইফে এটাই একটা মজার জিনিস, বুঝলি? যেটাকে দেখবো সেটাকেই ভালো লেগে যায়। চল তাহলে। ঠিক বলেছিস দোস্ত। আমি আর রাকিব আর বাকি বন্ধুরা উঠে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে বললাম, দোস্ত ওইটা আমার, দেখছিস কত সুন্দর, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো পরী। না, ওটা আমার, তুই অন্যটা দেখ। আমি আগে দেখেছি, সো আমার। দেখেছিস তো কি হয়েছে? ওটা আমার মানে আমার। যে আগে পটাতে পারবে তার। না ভাই থাক, বুড়ি মেয়ে পটিয়ে কোনো লাভ নেই। তাহলে তো ভালোই, চল মেয়েটার সাথে কথা বলে আসি। থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছে নেই। থাপ্পড় কেন মারবে? আর গিয়েই উল্টাপাল্টা কিছু বললে থাপ্পড় তো দিবেই, তাই না? তাও আমি যাচ্ছি না। ওকে ঠিক আছে, তোকে যাওয়া লাগবে না, আমিও যাচ্ছি না। চল ঘুরি, আর আরো সুন্দর সুন্দর ময়দা সুন্দরী দেখি। তারপর ঘোরাঘুরি করে ময়দা রমণীদের দেখে ক্লাসে চলে এলাম। স্যার এলো, তাই ক্লাস করতে লাগলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি, তখন একটা মেয়ের আইডি থেকে মেসেজ এলো। হ্যালো। মেসেজ দেখেও কোনো রিপ্লাই দিলাম না। তখন আবার ওই আইডি থেকে মেসেজ এলো, ওই শালা, মেসেজের রিপ্লাই দিতে কি তোর ইগোতে লাগছে? মেসেজ দেখেও রিপ্লাই দিলাম না। আবার ওই আইডি থেকে মেসেজ এলো, মেসেজ দিয়েছি বলে তোর ভাব পেরেছে। জানিস আমাকে কত ছেলে মেসেজ দেয়? মাছের বাজারে তো মাছি বনবন করবেই, তাই না আপু? শালা হারামি, আমি তোর কোন কালের আপুরে? ভাইয়া, আপনার পরিচয়টা কি দিবেন? ভাইয়া? আপনি ভাইয়াও না, আবার আপুও না, তাহলে আপনি কি থার্ড লিঙ্গ? তোকে একবার হাতের কাছে পাই, তখন দেখাবো আমি কি আর কে। কোথা থেকে যে এই পাগল ছাগল আসে বুঝি না। তারপর ফেসবুক থেকে বের হয়ে এলাম। তারপর দিলাম ঘুম। ঘুম থেকে উঠে রাকিবের বাসার দিকে গেলাম। গিয়ে দেখি রাকিব ক্যারাম খেলছে। রাকিব আমাকে দেখে বলল, খেলবি? না তুই খেল, আমি তোর খেলা দেখি। রাকিবের সাথে আড্ডা দিয়ে রাতে ফিরলাম। কোথায় যাওয়া হয়েছিল? বন্ধুদের সাথে আড্ডা দিতে। ওখান থেকে রুমে চলে এলাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রুমে চলে এলাম। এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এলাম। কিছু দূর আসতেই দেখি রোজা আপু আর তিশা আপু দাঁড়িয়ে আছে। ওনাদের ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলাম। ওনাদের কাছে আসতেই রোজা আপু এসে আমার কলার ধরে বলল, আরে পাবলিক প্লেসে কি করছিস? শালা,
কত বড় সাহস আমাকে বলে যে আমি নাকি থার্ড লিঙ্গ। আপু কি করছেন ছাড়ুন। আর আমি আপনাকে এগুলো কখন বললাম? কেন? গতকাল মেসেঞ্জারে। আর আমাকে কি বলছিলি? আমি পাগল ছাগল? আসলে আমি বুঝতে পারিনি ওইটা আপনি ছিলেন। এবার তো কলার ছাড়ুন। রোজা আপু আমার কলার ছেড়ে দিল, তারপর আমার কলার ঠিক করে দিল। আপুর এমন ব্যাপার দেখে একটু না অনেক অবাক হলাম। সরি, আসলে তোমার এমন কথা বলা দেখে আমার অনেক রাগ হয়েছিল, তাই। আচ্ছা ঠিক আছে। মেয়েরা মেসেজ করলে কি তুমি ওভাবেই কথা বলো? না তা না, বন্ধুরা ছাড়া আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, বিশেষ করে মেয়েদের সাথে। তাই ওই রকম করি যাতে পরে আমাকে কেউ এসএমএস না করে। কোনো মেয়ে ছ্যাঁকা দিয়েছে বুঝি? রোজাপুর কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপর বললাম, কি যে বলেন না। আচ্ছা আপনারা এখন, আমি আসছি। কেন? আমি কোনো কথা না বলে রাস্তার অপর পাশে চলে গেলাম। তারপর বৃদ্ধ লোকটাকে ধরে বললাম, চলেন দাদু, আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। তারপর বৃদ্ধ লোকটাকে ধরে রাস্তা পার করে দিলাম। লক্ষ্য করলাম রোজা আপু আর তিশা আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনাদের কাছে গিয়ে বললাম, আপনারা এখনো যাননি যে? এমনিতেই। আচ্ছা চলো, হাঁটতে হাঁটতে কথা বলি। আমি হাঁটতে লাগলাম। রোজা আপু আমার পাশে পাশে হাঁটছে। আমার অনেক ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি আমার গার্লফ্রেন্ড হতো, তাহলে হাত ধরে হাঁটতে পারতাম। তাও ভালো লাগছে। এই ভালো লাগার ভিতরে কষ্টটা হচ্ছে যে সে অন্য কারো গার্লফ্রেন্ড। হাঁটতে হাঁটতে রোজা আপুর হাতের সাথে আমার হাত স্পর্শ করলো। তখন আমার শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। কেমন একটা অদ্ভুত ভালো লাগাও কাজ করছে। আমার এমন চুপ থাকা দেখে রোজা আপু মুচকি এসে বলল, কি ব্যাপার, তুমি যে একদম চুপ হয়ে গেলে? রোজা আপুর কথা শুনে রোজা আপুর দিকে তাকালাম। রোজা আপুর এমন হাসি দেখে হৃদয়ের ভিতরে কেমন একটা দোলা দিল। রোজা আপুর এমন মুচকি হাসি আমাকে আরো পাগল করে দিছে। ইস, এই হাসিটা যদি সারা জীবন দেখতে পারতাম। রোজা আপু এবার আমার চোখের সামনে তুড়ি মেরে বলল, কি ব্যাপার রাজ, তুমি মনে হচ্ছে মাঝে মধ্যে কোথায় হারিয়ে যাচ্ছ? আমি আবার কোথায় হারিয়ে যাব? আমি তো এখানে আছি, আপনার পাশে আছি। তুমি এখানে আসো ঠিকই, কিন্তু তোমার মন এখানে নেই। কার কাছে মন রেখে এসেছো? আমার মন আবার কোথায় রেখে আসবো? আমার মন আমার কাছে আছে। রোজা আপুর সাথে কথা বলতে বলতে কলেজে চলে এলাম। তাই যে যার মতো চলে গেলাম। কি রে, তোদের কি অবস্থা? এই তো দোস্ত, ভালোই। তোর কি অবস্থা? বিন্দাস। তারপর বন্ধুদের সাথে গল্প করতে লাগলাম। দোস্ত, দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। কেমন আছিস? আর আমি তো তোকে ঠিকঠাকই দেখছি। ধ্যাত, মজা করিস না তো। কিছু একটা ভীষণ মিস করছে। মনে হচ্ছে আমার জীবনে কিছু একটা নেই। এত ভনিতা না করে একবারে বললেই তো পারিস যে রাজকে মিস করছিস। না, আসলে সেদিন প্রপোজটা একসেপ্ট করে নিলে কত ভালোই না হতো। তাই তো বলে, ভাবিয়া করিও কাজ, করিয়াও ভাবিও না। এখন জ্ঞান না দিয়ে একটা উপায় বল। আমার কিছু বলার নেই, আমি কিছু জানি না। তোর 1 সপ্তাহের ক্যান্টিন খরচ আমার। তুই প্রপোজ করে দে। এতক্ষণ আমার মাথায় এটা এলো না কেন? আসবে না, আসবে না। এমা, সব থেকে ছোট একটা ছেলেকে প্রপোজ করবি? জানিস না, প্রেম ভালোবাসার ক্ষেত্রে বয়স ম্যাটার করে না। হয়েছে হয়েছে, এখন ক্লাসে চল। ভয় হচ্ছে যদি ফিরিয়ে দেয়। সত্যি, তোকে যদি ভালোবাসে তাহলে ফিরিয়ে দিতে পারে, আর তোর থেকে প্রতিশোধও নিতে পারে, কারণ তুই ওকে ফিরিয়ে দিয়ে কষ্ট দিয়েছিস। বিকেলে ওকে পার্কে দেখা করতে বলবো। আমি গল্প শেষ করে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। এই যা, ওরা তো চলে গেছে, এখন কি করার? ও মনে পড়েছে, মেসেঞ্জারে বলে দিব। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি, তখনই আকি তালুকদার রোজা আইডি থেকে মেসেজ এলো। আজ ভালোভাবে কথা বলতে হবে, না হলে আজ সকালে যে কি অবস্থা করেছিল গতকাল না জানি কি করে, হয়তো এবার শার্ট ছিঁড়ে ফেলবে। জি আপু বলেন। কেমন আছো আর কি করছো? আলহামদুলিল্লাহ বিন্দাস আছি, আর শুয়ে আছি। আপনি?
এই তো খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি আর একজনের কথা ভাবছি। এমনিতেই ফিরিয়ে দিয়ে কষ্ট দিয়েছে, তার উপর আবার আমাকে বলতে এসেছে একজনের কথা ভাবছি। অসহ্য। খুব ভালো। বিকেলে দেখা করতে পারবে? কেন, আপনার বয়ফ্রেন্ডের সাথে বুঝি পরিচয় করিয়ে দিবেন? আমার বয়ফ্রেন্ড নেই, আর পিছন ছাড়ানোর জন্যই তোমাকে মিথ্যা বলেছিলাম। ভালো, আমাকে কষ্ট দেওয়া, সুযোগ পেলে বুঝিয়ে দেব কষ্ট কাকে বলে ও কত প্রকার ও কি কি। মনে মনে বললাম কথাগুলো। এখন বলো, দেখা করতে পারবা না পারবা না? কেন? দেখা করলেই বুঝতে পারবা, এত কথা বলার কি আছে? জি, কোথায় দেখা করতে হবে? পার্কে বিকেল 5টায়। ওকে ঠিক আছে। ঘুম আসছে তাই ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। বিকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকালাম, দেখি 5:30 বেজে গেছে। তখনই মনে পড়লো রোজা আপু তো আমাকে পার্কে দেখা করতে বলেছিল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এলাম। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? এই তো বাইরে। বাসা থেকে বেরিয়ে এসে একটা রিক্সার ডেকে উঠে পড়লাম। মামা পার্কে চলেন। 10 মিনিট পর পার্কে চলে এলাম। মনে হচ্ছে রোজা আপু চলে গেছে, কারণ দেখেছে এক সময় আর এলাম এক সময়। ভেতরে গিয়ে খুঁজতে লাগলাম। একটু খুঁজতেই রোজা আপুকে পেয়ে গেলাম। বুঝলাম না এতক্ষণ ধরে অপেক্ষা করার মানেটা কি। আমি রোজা আপুর কাছে যেতেই রোজা আপু বলল, যাক তাহলে, তোমার আসার সময় হয়েছে। আমি তো রোজা আপুকে দেখে আবারও 1 বস্তা ক্রাশ খেয়েছি। কারণ চোখে চশমা, ঠোঁটে হালকা লিপস্টিক, নীল রঙের জামা আর কালো রঙের স্কার্ফ পরেছে তাই। কি হলো, এমন ভাবে তাকিয়ে কি দেখছো? রোজা আপুর কথা একটু লজ্জা পেলাম। জি, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। একটু না, অনেকটুকু দেরি হয়েছে। এগুলো বাদ দিয়ে এখানে বসো। একটু দূরত্ব বজায় রেখে বসলাম। জি, আমাকে এখানে কেন রেখেছেন? এত তাড়াহুড়ো করছো কেন? বাসায় কি বউ রেখে এসেছো নাকি? না, আসলে কেউ যদি আমাদের এমনভাবে দেখে নেয় তাহলে কি না কি ভাববে। যে যা খুশি ভাবে ভাবুক। একটা কথা বলতাম, কিন্তু কিভাবে যে বলি মাথায় আসছে না, আর অনেক লজ্জাও লাগছে। আল্লাহ জানেন কি এমন বলবে যে এমন লজ্জা পাচ্ছেন। কিসের লজ্জা? যা বলবেন চোখ বন্ধ করে বলে দেন। ধুর, অনেক লজ্জা করছে। তাহলে বলার প্রয়োজন নেই। না বলেও তো থাকতে পারি না। কি এমন বলবে উপরওয়ালাই জানেন। তাহলে বলেন, না হলে গেলাম। আই লাভ ইউ। কি বললেন? কিছু বুঝলাম না। এত দ্রুত কেউ বলে? আমি আর বলতে পারবো না। ও ভালো, আচ্ছা ভাই আমি গেলাম। উত্তর তো দিয়ে যাও। আপনি কি প্রশ্ন করেছেন বুঝতেই তো পারলাম না, তো উত্তর কি দিব? আই লাভ ইউ। রোজাপুর কথা শুনে তো আমি রোজাপুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। উনি বলেনটা কি? খুব খুশি লাগছে, কিন্তু তখনই মনে হলো আরে উনি তো আমার বন্ধুর বড় বোন, মানে আমারও বড় বোন। মুহূর্তে মন খারাপ হয়ে গেল। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। আমার কাছে উত্তর নাই। আপনি আমার বন্ধুর বোন, মানে আমারও বোন। এখন তো এগুলো বলবাই, যখন প্রপোজ করেছিলে তখন মনে ছিল না? তখন তো রাকিবের সাথে আমার বন্ধুত্ব হয়নি, আর আমাকে ক্ষমা করবেন। আমি এগুলো শুনতে চাচ্ছি না। তোমাকে ভালোবাসতে হবে। সরি, বললাম তো। আমাকে ভালোবাসা শিখিয়ে এখন দূরে সরে যাচ্ছ। আমাকে কেন প্রপোজ করেছিলে? কেন আমার পিছন পিছন ঘুরতা? তখন ভালো লাগতো তাই, এখন আর ভালো লাগে না। আমি আর ওখানে না দাঁড়িয়ে চলে এলাম। রোজা আপু ওখানে দাঁড়িয়ে কান্না করতে থাকলো। এখন বুঝতে পারছেন কাউকে ফিরিয়ে দিলে কেমন কষ্ট হয়। বাইরে এসে একটা ফুলের দোকানে এলাম, তারপর এক গুচ্ছ গোলাপ নিয়ে আবার ওখানে এলাম। দেখি রোজা আপু ওখানে এখনো দাঁড়িয়ে কান্না করছে। আমি রোজা আপুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো। হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো। স্বপ্নগুলো দিলাম, তাতে আরও দিলাম আশা। মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? রোজা আপু আমাকে কোনো কিছু না বলে উঠে ঠাস করে একটা থাপ্পড় দিল। আমি তো আপাদের মতো গালে হাত দিয়ে তাকিয়ে আছি। বুঝলাম না মারলো কেন।
হঠাৎ মনে হলো কেউ আমাকে জোরে ধরে আছে। আমিও আস্তে করে আমার বাহু ধরে আবদ্ধ করলাম। কি একটা ভালো লাগা কাজ করছে, বলে বোঝাতে পারবো না। একটু পরে রোজা আপু আমাকে ছেড়ে দিল, আমিও ছেড়ে দিলাম। আমাকে মারলেন কেন? আমাকে কাঁদানোর জন্য। আই লাভ ইউ টু। এটা বলে রোজা আপু যেই গালে থাপ্পড় দিয়েছিল সেই গালে একটা কিস দিল। এবারও রোজা আপুর দিকে এক নজরে তাকিয়ে আছি। এ কেমন কিছুই তো বুঝতে পারছি না, তবে এটা ভালো করে বুঝতে পারছি আমার জীবন বাঁশবাগান হয়ে যাবে। রোজা আপু মিটিমিটি করে হাসছে। কি হলো, হাসছেন কেন? আপনি না, তুমি। তোমার গালে লিপস্টিক লেগে আছে। আচ্ছা ওয়েট, আমি মুছে দিচ্ছি। আমি রোজা আপু তার রুমালটা বের করে মুছে দিল। তোমার কি হয়েছে বুঝলাম না, তখন থেকে কেমন যেন হয়ে আছো। না কিছু না, আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কোথায়? মৃত্যু পর্যন্ত। তোমার কি মনে হয়? উপরওয়ালা জানে। আমাদের বাসায় চলো। মানে তোমাদের বাসার কেন? বউ হবার আগেই শ্বশুর শাশুড়ির কাছে বউ আদর খাবা, তাই। ধুর, লজ্জা লাগবে না? মজা করলাম, এখন বাসায় যাও। আমিও বাসায় যাই। সন্ধ্যা পর্যন্ত থাকবো, তারপর চলো ফুচকা খাবো। গার্লফ্রেন্ড হতে না হতেই পকেট ফাঁকা করতে শুরু করে দিয়েছে। চিন্তা নেই, তোমার পকেট ফাঁকা করে করব না। এ কি মনের কথা পড়তে পারে নাকি রে? না আসলে। আর মাথা চুলকাতে হবে না, চলো। মাথা নাড়িয়ে বললাম। রোজাপুর সাথে একটা ফুচকাওয়ালার কাছে চলে এলাম। তারপর ফুচকা অর্ডার করে একটা টেবিলে বসলাম। আজ থেকে কোনো মেয়ের সাথেই চ্যাট করতে পারবে না, কোনো মেয়ের দিকে তাকাতেও পারবে না। আর কষ্টের কথা কি বলবো, আমাকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না, তো কথা বলবো কি আর চ্যাট করব কি? ভালো, যে আমার বরের দিকে তাকাবে, কথা বলবে, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। আমাকে তো বললা, তুমি মানবা তো? আমি না মানলে কি তোমাকে বলতাম? গুড। ফুচকাওয়ালা ফুচকা দিয়ে গেল। তখন রোজা আপু বলল, হ্যাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। রোজা আপুর দিকে ভুরু কুচকে তাকালাম। রোজা আপু মুচকি হেসে আমার সামনে এসে ফুচকা ধরলো, তাই হা করলাম। তখন রোজা আপু আমার মুখে একটা ফুচকা পড়ে দিল। আমি একটা ফুচকা নিয়ে রোজা আপুর মুখের সামনে ধরলাম। রোজা আপু মুচকি এসে হা করলো, তারপর আমি খাইয়ে দিলাম। এমনভাবে ফুচকাগুলো শেষ হলো। সন্ধ্যায় রোজা আপু ওনার বাসায় চলে গেলেন, আর আমি আমার বাসায় চলে এলাম। বাসায় আসতেই দেখি আব্বু আম্মু আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে আমার রুমে চলে এলাম। খাবার সময়, তোমাদের কি হয়েছে বুঝলাম না, তখন থেকে কেমন করে তাকিয়ে থাকছো? ওই মেয়েটিকে। কোনটা? যার সামনে 2 হাঁটু গেড়ে সামনে একগুচ্ছ গোলাপ নিয়ে বসেছিলি। আব্বুর কথা শুনে সেই লেভেলের লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেলাম। তুমি কি আমাকে ফলো করো নাকি? না, ফলো করি না। আমার কলিগরা বলল, ভাইজান কাজের চাপে তো কোথায় যাওয়া হয় না, চলেন পার্ক থেকে ঘুরে আসি, তারপর বাসায় চলে যাব। তারপর ওদের সাথে গিয়েছিলাম, আর গিয়ে তো এই দৃশ্য দেখেছি। কিন্তু মেয়েটা অনেক সুন্দর, তোর পছন্দ আছে বলতে হয়। এটাই কি সেই মেয়ে যার পেছন পেছন ঘুরতি? আর কিছু দেখোনি তো? দেখছি তো, তোকে সুন্দর করে একটা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় কেন মেরেছিল, আর থাপ্পড় খেতে কেমন লেগেছিল? থাপ্পড় বাদে আর কিছু দেখেছো? না, চলে এসেছিলাম। এখন বল, থাপ্পড় কেন মেরেছিল? সেই ভালো, আর কিছু দেখোনি। তারপর লজ্জা শরমকে মাটি চাপা দিয়ে সব বলে দিলাম। গল্প অনেক হয়েছে, আম্মু এখন খেতে দাও। বৌমাকে কবে নিয়ে আসবি? নিয়ে আসবো কোনো দিন, এখন খেতে দাও। আম্মু খাবার দিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ডাটা অন করলাম। অন করতে দেখি রোজাপুর অনেক মেসেজ, তাই মেসেজ দিলাম। কি হলো? সাথে সাথেই রিপ্লাই এলো, এতক্ষণ কোথায় ছিলা? বাসায়। ডেটা অফ রাখছিলা? পড়ছিলাম, তাই অফ ছিল। ও, কি করছো? এই তো বসে আছি, তুমি কি করো? শুয়ে আছি, আর তোমার জন্য টেনশন হচ্ছিল যে এতক্ষণ কোথায় ছিল। যাওয়ার পথে আবার কিছু হয়ে যায়নি তো? না না, এত তাড়াতাড়ি তোমাকে বিধবা বানানো না, আর বাকিটা আল্লাহর হাতে। এমন কথা বলো কেন? যাও, তোমার সাথে কথাই নেই।
আচ্ছা সরি, আর বলবো না। জানো, আব্বু আমাকে দেখে নিয়েছিল যখন তোমাকে প্রপোজ করেছিলাম তখন। হ্যাঁ, তারপর কি হয়েছে? নিশ্চয়ই আমাকে ভুলে যেতে বলেছে, তাই না? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, অনেক কষ্ট হবে। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি হাসছো? আরে পাগলি, আমার পরিবার তেমন না। তারপর সোজা রোজাকে মেসেঞ্জারে ফোন দিলাম, সাথে সাথে রিসিভ করলো। আমার পরিবার কেমন শোনো। তারপর রোজাকে আমার পরিবার সম্পর্কে সব বললাম। সব শুনে রোজা তো হাসতে হাসতে শেষ। আমার শ্বশুর শাশুড়ি তো দারুণ। এখন বলো, আমাকে তোমার বাসায় কবে বধূ বেশি নিয়ে যাবা? পড়াশোনা শেষ করে একটা চাকরি করি তারপর। এতদিন? আমি কোনো চাকরি না করলে কি আমার শ্বশুরমশাই তোমাকে আমার হাতে তুলে দেবে? তাও তো ঠিক। আমার আব্বুকে নিয়ে যত ভয়, যে রাগী। আরে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, আব্বু ম্যানেজ করে নেবে। রোজার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। খাওয়া শেষ করে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর সামনে তাকিয়ে দেখি রোজা আপু আর তিশা আপু দাঁড়িয়ে আছে। আমি ওনাদের কাছে যেতেই তিশা আপু বলল, দুলাভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন শালিকা? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কাছ থেকে তো আমি টিপস পাই, তাই না? তো আমার টিপস কোথায়? তোমার বান্ধবীকে একটা ছেলে খুঁজে দেই। এই ট্রিটটা সুন্দর না? আর এই ট্রিট থেকে বড় ট্রিট কি হতে পারে বলো? ঠিক বলেছ। থাক, তোদের টিপস দেওয়া লাগবে না, এই বেশ ভালো আছি। ভালোবাসা কাকে বলে? আমি কিভাবে বলবো? আর এটা তো তুই ভালো বলতে পারবি। আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে কেয়ার করা, তার সুখে দুঃখে পাশে থাকা। ভালোবাসার মানে সঠিক কারো জানা নেই। ভালোবাসার মানে এক একজনের কাছে এক এক রকম। এমনভাবে কথা বলতে বলতে কলেজে চলে এলাম। তারপর আমি আমাদের আড্ডার জায়গাতে চলে এলাম। কিরে, তুই আপুদের জন্য দাঁড়িয়ে থাকিস না? আপু তোর জন্য দাঁড়িয়ে থাকে যে তোরা প্রতিদিন একসাথে আসিস। কেন, আসলে কোনো সমস্যা আছে নাকি? তা না, আসলে তুই আপুদের সাথে আসিস তো, তাই সবাই অনেক রকম কথা বলে। তোদের ভিতরে কিছু চলছে না তো? মানে কি? বুঝতে দিলে চলবে না। তুই এমনভাবে বলতে পারলি, যদিও সবাই ঠিকই বলে। না আসলে এইসব আলতু-ফালতু কথা বাদ দিয়ে অন্য টপিক ধর, এগুলো ভালো লাগে না। মনে হচ্ছে কেউ ছ্যাঁকা দিয়েছে। একটা বেঈমানকে অনেক ভালোবাসতাম, কিন্তু বেঈমান না লোভে পড়ে আমাকে ছেড়ে দিয়ে অন্য একজনের কাছে চলে গেছে। পরে জানতে পেরেছি তার কাছেও নাকি টিকতে পারেনি। কিছু মেয়েই থাকে এমন 12 ভাতারি। আচ্ছা যাই হোক, পরে আর কাউকে ভালোবাসিসনি? মনে মনে বললাম, তোর বোনকে তো ভালোবাসি। বাধ্য হয়ে মিথ্যা বললাম, না তেমন কাউকে পাইনি। তোর কাউকে পছন্দ হয় বা তুই কি কাউকে ভালোবাসিস? একজন আছে, আমার ফুফাতো বোন। সেও আমাকে পছন্দ করে এবং ভালোবাসে, সেটা বুঝতে পারি। ওহ খুব ভালো। দেখি তো সেই মেয়েটিকে। রাকিব ওর ফোন বের করে আমাকে পিক দেখালো। মেয়েটার পিক দেখে আমি চুপ হয়ে গেলাম, কারণ মেয়েটা আর কেউ না, সেই বেঈমান নিপা। কিরে, এমনভাবে চুপচাপ হয়ে গেলি কেন? আর তোর মুখের ফেস চেঞ্জ হয়ে গেল যে? কিছু না, চল ক্লাসে যাই। বল কি হয়েছে? বললাম তো কিছুই হয়নি। আর ভাবি কিন্তু জোশ। বল বলছি। এই সেই মেয়ে যার কথা তোকে বলছিলাম। আমার সাথে মজা করছিস? তুই এর সাথে পরিচিত হয়েছিস কিভাবে? আমি আমার নানু বাসার থেকে ইন্টার কমপ্লিট করেছি। আমি যখন সেকেন্ড ইয়ারে, তখন নিপা ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। প্রথম দেখাতেই নিপাকে ভালো লেগে যায়, তাই প্রপোজ করে দিই। কিন্তু নিপা প্রথমবার রাজি হয়নি। ওর পিছনে অনেক ঘোরাঘুরি করার পর রাজি হয়। একদিন ক্যাম্পাসে বসে আছি, তখন নিপা আমাদের কাছে এলো। রাজ, এইদিকে একটু আসবে? আমি বেশি কিছু না ভেবে নিপার সাথে চলে এলাম। আমি রাজি। কিসের রাজি? ধুর, আমার লজ্জা করছে। ওরে আমার লজ্জাবতী। ওকে, আমি বলছি লাভ ইউ। আই লাভ ইউ টু। কখনো ছেড়ে যাবে না তো? মৃত্যুর আগ পর্যন্ত না। আমাদের সম্পর্কে বেশ ভালোই চলছিল। আমি ওকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে ওকে ছাড়া কিছুই বুঝতাম না। আমাদের সম্পর্ক 3 মাস পর্যন্ত ভালোই চলছিল। 3 মাস পর হতে না হতেই নিপা কেমন যেন চেঞ্জ হতে লাগলো। আমাকে সময় কম দিত, আমার সাথে কথা কম বলতো। যদি আমি বলতাম
এমন কেন করছো? তখন ও বলতো, বাবু পড়াশোনার অনেক চাপ। আমার অনেক খারাপ লাগতো, তাও কিছু বলতাম না, কারণ ভালোবাসতাম। 1 মাস পর একদিন বিকালে আমি আর আমার পিচ্চি মামাতো বোন ওখানে একটা ছোট্ট পার্কে ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে এক জায়গায় চোখ আটকে গেল। আমি কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়ায় থাকলাম। যখন আমার মামাতো বোন আমাকে নাড়া দিল, তখন আমি গোর কাটিয়ে উঠলাম। তারপর তাড়াতাড়ি ওদের কাছে গেলাম। নিপা আমাকে দেখে অনেক ভয় পেল। আমার খুব রাগ হচ্ছে, তাও নরম গলায় বললাম, নিপা, এই ছেলেটা কে? নিপা কোনো কথা বলছে না। আমি আবার বললাম, নিপা, আমি তোমাকে বলছি এই ছেলেটা কে? নিপা তাও চুপ করে আছে। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? এই কে তুই? আমার বেবিকে এমনভাবে রাগ দেখাচ্ছিস কেন? বেবি মানে? নিপা, এই ছেলেটা এগুলো কি বলছে? না আসলে নিপা আমার হাতে ধরে টেনে এক সাইডে নিয়ে যাচ্ছিল। আমি হাত ছাড়িয়ে শরীরে সমস্ত শক্তি দিয়ে নিপাকে একটা থাপ্পড় দিলাম। আমার থাপ্পড়ে আঘাত সহ্য করতে না পেরে নিপা নিচে পড়ে গেল। আর বাচ্চা, তোর কত বড় সাহস আমার বেবিকে মারিস? আমার কি হয়েছিল জানি না, আর এত শক্তি কোথা থেকে এলো তাও জানি না। ওই ছেলে যখন মারতে এলো তখন ওকে ইচ্ছা মতো মারলাম। তারপর নিপার কাছে গিয়ে বললাম, আমার কি কম ছিল যে অন্য ছেলের কাছে গেলি? টাকা পয়সা চেহারা কি কম ছিল বল? তুই আমার সাথে এমন করতে পারলি? তোকে আমার সবটা দিয়ে ভালোবাসতাম, আর তুই আমার সাথে টাইম পাস করলি, আমার মন নিয়ে এমনভাবে খেলা করলি। আর তোকে এগুলো কেন বলছি? তোদের মতো মেয়েদের তো চরিত্র এমনই, একটা ছেড়ে আর একটা ধরিস, তারপর ওখানে সব শেষ হয়ে যায়। আমার এমন অবস্থা হয়েছিল যে আমি মরার মতো হয়ে গেছিলাম। 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম। তারপর 2 মাস পর পরীক্ষা দিয়ে বাসায় চলে আসি। আর এই পরীক্ষার পর বাসায় বসে বসে কাটিয়ে দিয়েছি। আব্বু আম্মু আমার সাথে বন্ধুর মতো আচরণ করে, তাই খুব একটা সমস্যা হয়নি। আর ওকে কিছুটা হলেও বলতে পেরেছি। তবে যখন মনে পড়ে না, তখন এমনি এমনি চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এগুলো খুব কষ্ট দেয়, বুঝলি? একটা জীবনকে তিলে তিলে শেষ করে দেয়। এর থেকে হয়তো কষ্টদায়ক অন্য কিছুই নেই। বলতে বলতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, তাই চোখ মুছে বললাম, চল ক্লাসে যাই। আর ধন্যবাদ দোস্ত। ধন্যবাদ কেন? এর সম্পর্কে আমাকে জানালি তাই, না হলে হয়তো আমারও তোর মতো অবস্থা হতো। আজকেই ওকে আমার সব জায়গা থেকে ব্লক করব। করবি তখন করবি, এখন ক্লাসে চল। তারপর ক্লাসে চলে এলাম। এমনভাবে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। রোজা আপুর সাথে আমার বেশ চলছে। এত কিছু হবার পরও কেন জানি রোজা আপুকে ভালো লেগে যায়। আসলে রোজা আপুকে প্রথম দেখাতে মনে হয়েছিল এই আমার কষ্টগুলো কমিয়ে দিতে পারবে, তাই প্রপোজ করছিলাম। আর জানেন তো প্রপোজ করার পর কি হয়েছে? আমি আর বাকি বন্ধুরা বসে আছি, তখন রাকিব এসে বলল, আমি তোর থেকে এটা আশা করিনি, তুই আমার সাথে এমন করবি ভাবতেও পারিনি। বুঝতে পারছি আমার আর রোজা আপু সম্পর্কের কথা জানতে পেরে গেছে, তাও বললাম, আমি আবার কি করলাম? তুই তো দুধে ধোয়া তুলসী পাতা, কিছুই জানিস না। মনে মনে বলছি, আজ মনে হয় বন্ধুত্ব শেষ। আরে কি হয়েছে বলবি তো? এত ঢং করতে হবে না, শালা হারামি কুত্তা। আপু আমাকে সব বলেছে তোদের সম্পর্কের কথা। এমনভাবে বলছিস, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর উল্টা কেন বলছিস? শালা আমি হব না, তুই হবি। দোলা ভাই চলো, এখন তোমার পকেট ফাঁকা করব। ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। চান্দু, ওটা বললে হবে না। তোর পকেট ফাঁকা করব মানে করব। চল, রেস্টুরেন্টে না হলে তোর মান সম্মানের এই দিক ওই দিক করে দিব, বলে দিলাম। আমাকে কিন্তু তুই ভালো করে চিনিস না। হ্যাঁ, আমার কাছে টাকা নাই ভাই। রাকিব আমার হাত ধরে টানতে লাগলো। টানতে টানতে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে এলো। তারপর রেস্টুরেন্টে নিয়ে এলো। আমাকে নিয়ে এসে সুন্দর করে একটা চেয়ারে বসিয়ে দিল। এমনভাবে দুলাভাই আদর করবি আমি ভাবতেও পারিনি। দে, কি অর্ডার দিবি দে। রাকিব মুস্কি হেসে অর্ডার দিতে লাগলো। আর ওর অর্ডার দেখে আমার তো মাথা ঘুরে যাওয়া অবস্থা। ভাই ভাই, এগুলো তুই খাবি? তোর কি মনে হয়? ভাই, আমার কাছে এত টাকা নাই। দোলা ভাই, টাকা নেই বললে তো হবে না। তোর পকেট তো ফাঁকা করবই করব। টাকা না থাকলে প্রয়োজনে তোর ফোন জমা দিয়ে টাকা আনতে যাবি, ব্যাস। আল্লাহ, তুমি দড়ি ফেলাও, আমার শালাকে উঠিয়ে দেই। ভাই, তোর সাথে যে থাকবে তাকে তুই 2 দিনে ফতুর করে ছাড়বি। দোলা ভাই, এই তো শুরু। ওগো, তুমি তোমার পেটুক ভাইকে
কেন আমাদের সম্পর্কের কথা বলতে গেলে এই শালা তো আমাকে খয়রাতি বানিয়ে ছাড়লো। আমার কথা বলতে বলতে ওয়েটার খাবার নিয়ে এলো, ওর খাওয়া দেখলাম। ওর খাওয়া দেখে মনে হচ্ছে রাক্ষসের কোনো বাচ্চা আমার সামনে বসে আছে। একটু পরে ওয়েটার বিল নিয়ে এলো, আমার 1000 টাকা চলে গেল। ভাই কান্দিস না, আমরাই তো। শালা চুপ থাক, আমার 1000 টাকা চলে গেল। তারপর কলেজে চলে এলাম। কলেজের সামনে আসতেই দেখি রোজা আপু আর তিশা আপু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আপু, তোমরা এখানে দাঁড়িয়ে কেন? আজ ক্লাস হবে না, কলেজ ছুটি দিয়ে দিল। কিন্তু রাজ, তোমার মন খারাপ কেন? কান্দিস না ভাই, বললাম তো আমরাই তো। সুযোগ কিন্তু সবার আসে, আমিও এর 3 গুণ আদায় করে ছাড়বো বলে দিলাম। রাকিব, তুই আবার কি করে রাজের টাকা শেষ করলি? বন্ধু আমার প্রেম করছে কিন্তু ট্রিট দিবে না, এটা কি হয়? ট্রিট নিয়েছি ব্যাস। শালা হারামি, তুই রাক্ষসের থেকে কম না। তোর পরিবার পুরো বলার আগেই রোজা আপু বলল, এই কি বললা? আমার পরিবারের সবাই রাক্ষস? আমি আর আমার বন্ধু কথা বলছি, এর ভিতরে কথা বলার তুমি কে? আমি কে তাই না? দেখাচ্ছি আমি কে। রোজা আপু আমার দিকে এগিয়ে এলো, তাই আমি একটু দৌড়ে সামনে গেলাম। এমনভাবে ঝগড়া করতে করতে বেশ খানিকটা পথ এলাম। সামনে তাকিয়ে দেখি আবু দাঁড়িয়ে আছে। আল্লাহই জানেন রোজা আপুকে দেখে কি বলবে, কিন্তু এখানে দাঁড়িয়ে আছে কেন বুঝলাম না। আর এদিকে বা কি করতে এসেছিল কে জানে। আব্বুর কাছে আসতেই বললাম, আব্বু তুমি এখানে দাঁড়িয়ে কেন? একটা কাজে এসেছিলাম। বৌমা কেমন আছো? রোজা অনেকটা লজ্জা পেয়েছে, লজ্জায় মুখ লাল হয়েছে। আব্বু তুমি একটু চুপ থাকো। তুই আমার ছেলে না, আমি তোর ছেলে, যে আমাকে চুপ থাকতে বলছিস? আমি আমার বৌমার সাথে কথা বলছি, এতে তোর প্রবলেমটা কোথায়? আচ্ছা বলো, বাসায় চলো দেখাবো মজা। কি হলো, লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাওয়ার কিছুই নেই। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। রাকিব এবার তোরা যা। রাকিব আর রোজা আপু চলে গেল, তিশা আপু আগে চলে গেছে। তারপর আমি আর আব্বু বাসায় চলে এলাম। তুমি এই সময় বাসায়? অফিসের একটু কাজ ছিল, তাই রাজের কলেজের দিকে যেতে হয়েছিল। আব্বু মিথ্যা বলছে। আমি কলেজ থেকে আসছিলাম তখন দেখি আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখছে। আমি যখন বললাম যে আব্বুকে বলে দেব, তখন আমাকে বারণ করছিল আর আমাকে অনেক টাকা দেবে বলছিল। আমি কি এতটাই খারাপ নাকি যে নিজের মায়ের খারাপ নিজে চাইবো? আমার কথা শুনে আব্বু হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার আব্বুর দিকে ডেবিল মার্কা হাসি দিয়ে আমার রুমে চলে এলাম। আর ওদিকে আম্মু শুরু হয়ে গেল, তুমি আমাকে রেখে বিয়ে করার জন্য মেয়ে দেখে বেড়াচ্ছ? আল্লাহ, এটা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমাকে যখন ভালোই লাগে না, তখন আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাব, থাকবো না তোমার সংসারে। আমি তো পুরনো হয়ে গেছি। তা তো হয়ে গেছো। কি বললা? আজ তোমার খাওয়া বন্ধ? যাও, বাসা থেকে বের হয়ে যাও। আমি কেন যাব? তুমি তো বললে তুমি তোমার বাবার বাসায় যাবে। কি? আমি আমার বাবার বাসায় চলে যাব আর তুমি মেয়ে নিয়ে এসে ভর্তি করবা? আস্তাগফিরুল্লাহ, ছি ছি, তুমি এইসব কি বলো? আমি কি ওই রকম নাকি? যে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখতে পারে সে কেমন হতে পারে জানা আছে। আল্লাহ, এ তুমি কোন জাতি বানিয়েছো? এদের মন বোঝা অনেক কঠিন। আরে রাজ তোমাকে মিথ্যা বলেছে। আবার মিথ্যা বলছো? তুমি বাসা থেকে বের হবে কিনা না লাঠি পিটা করবো? আরে বাবা সত্যি বলছি, আমি আমার অফিসের কাজে গিয়েছিলাম। একটু পরে, আব্বু তুমি ওখানে বসা কেন? খাবে না? আর কেমন আছো? ভালো আছো তো? হারামজাদা, আমাকে ফাঁসি দিয়ে বলছিস আব্বু এখানে বসে কেন? খাবে না? আহা, আমি আবার কি করলাম? বাপ, তোর আম্মুকে বল না, তুই তো ওখান মিথ্যা বলেছিস, না হলে আজ খেতে পাবো না। আমি সত্যি বললে আমি কি পাবো? তুই আবার কি নিবি? আচ্ছা যা চাইবি তাই দিব। ভেবে বলছো তো? কি আর চাইবি? টাকা চাইবি? আমি সেটাই তো কি চাইবো। আচ্ছা ঠিক আছে, আম্মুকে বলবো। তারপর আম্মু যখন এলো তখন আম্মুকে সব বললাম। খাওয়া শেষ করে রুমে এসে ফোনটা নিয়ে শুয়ে পড়লাম। ডাটা অন করতেই এক গাদা মেসেজ ভর্তি। ফোনে দিয়েছে তাই ফোন ব্যাক করলাম, সাথে সাথে রিসিভ করলো। কি মিস, কি করছো? এই তো শুয়ে আছি।
তুমি? সেম। খাওয়া দাওয়া হয়েছে? হুম, তোমার হয়েছে? রোজাপুর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এলাম। তারপর রাকিবের বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণ পর চলে এলাম। এসে দেখি শালা আমার ক্যারাম বোর্ড খেলছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খেলা দেখতে লাগলাম। ওর যখন খেলা শেষ হলো তখন আমরা এক জায়গায় এসে বসলাম। কিরে, কি অবস্থা? চৈতালি রায়, খবর বাংলাদেশ। সব কিছুই ঠিকঠাক। তোর কি খবর বল? আমার তো বিন্দাস। আমার বউটা কি করছে রে? এখন কি করছি আমি কিভাবে বলবো? আহা, রাগিস কেন? চল তোদের বাসায় গিয়ে বিয়ের আগেই জামাই আদর খেয়ে আসি। চল তাহলে। আরে না, আমি মজা করলাম। তারপর রাকিবের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসা চলে এলাম। এমনভাবে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। আমাদের সম্পর্কটাও বেশ চলছে। তুমি আমাকে সব জায়গায় ব্লক রেখেছো কেন? এমনিতেই কিছু তো হয়েছে। তোর সুন্দর চরিত্র সম্পর্কে জানতে পেরেছি, তাই ব্লগ দিয়ে রেখেছি। মানে তুমি কি যা তা বলছো? আমি ঠিক বলছি। আমি ভাবতে পারিনি তুই একটা প্লেগার। মানেটা তুই ভালো করে জানিস। আচ্ছা, একে চিনিস? কিরে, ছবি দেখে চুপ হয়ে গেলি যে? না, কেউ? বাহ, ভালোই তো। 3-4 মাস ওর সাথে রিলেশন করে ওকে চিনতেই পারছিস না? ছি। তোমাকে এগুলো কে বলেছে? এগুলো সব মিথ্যা। এত মিথ্যা বলার প্রয়োজন নেই। এখন আমার রুম থেকে বের হয়ে যা। যা। রাস, আমি তোমাকে ছাড়বো না। কখনো যদি সুযোগ আসে তাহলে তোর এমন অবস্থা করব যে তুই কল্পনা করতেও পারবি না। নিপা রাকিবের রুম থেকে বেরিয়ে রোজার রুমে গেল। গিয়ে বলল, কি করছো আপু? এই তো শুয়ে আছি। তুই আসার পর তোর সাথে কথা হয়নি। বস, দুই বোন মিলে গল্প করি। তো দুলাভাই কেমন আছে? কিছুক্ষণ আগে তো ভালোই বলেছিল, এখন কেমন আছে কিভাবে বলবো? এই, তুমি প্রেম করো নাকি? হুম। তাই, খুব ভালো। দেখি তো দুলাভাইকে। নজর কিন্তু দিবি না। খেয়ে দিয়ে কাজ নেই, তোমার বয়ফ্রেন্ডের উপর নজর দিতে যাব। এত কথা বাদ দিয়ে দুলাভাইকে দেখাও। এই দেখ কেমন, বল। এটা দাঁড়া, সুযোগ এসেছে। দেখ তোর কি অবস্থা করি। আপু, তুমি আর ছেলে পাওনি? এই ছেলের সাথে প্রেম করছো? জানতাম নজর দিবি। তুই এখন ওর নামে মিথ্যা বলে আমাদের সম্পর্ক নষ্ট করবি, তারপর তুই ওর সাথে রিলেশন করবি। সেটা কখনো হবে না। আরে সত্যি বলছি, ওর মতো খারাপ নষ্ট ছেলে নেই। তুমি এই পিকগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। এই একটা প্লে বয়, আমার সাথে ওর 3 মাসের রিলেশন ছিল। আমাকে যখন বাজে প্রস্তাব করে তখন ওর সাথে ব্রেকআপ করি। তারপর অন্য একটা মেয়ের সাথে রিলেশন করছিল, তার সাথেও মনে হয় ব্রেকআপ হয়ে গেছে, তাই তোমার সাথে রিলেশন করছে। দেখতে পারবে তোমাকে কখন বাজে প্রস্তাব দিবে। কি বলছিস কি তুই? হ্যাঁ আপু, আমি সত্যি বলছি। রোজা আমাকে সাথে সাথে ফোন দিল। রোজার ফোন দেখে রিসিভ করলাম। হ্যাঁ বলো, আর কি করছো? রাখো তোমার কি করছো। আমি ভাবতে পারিনি তুমি আমাকে এভাবে ধোকা দিবে। আমি তোমাকে ভালোবাসতাম, আর তুমি আমার সাথে এরকম করলে। আমি কি করলাম? আর এমনভাবে রাখছো কেন? নিপাকে চিনো? সব মনে হয় জেনে গেছে, কিন্তু বললোটা কি? কি হলো, চুপ করে আছো কেন? চিনি। ও আমার এক্স গার্লফ্রেন্ড, তোমার ফুফাতো বোন। তোমার আগে একটা রিলেশন ছিল, সেটা আমাকে একবারও বলনি। ভয়ে যদি ছেড়ে চলে যাও? এখন যদি ছেড়ে চলে যাই? আটকানোর চেষ্টা করব, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এটা কতজনকে বলেছো? তোমাকে আর একটা লোভী বেমানকে। রাকিব তোমাকে এগুলো বলছে, তাই না? রাকিব আমাকে অনেক আগেই বলেছিল, আর আজ নিপা আমাকে বলল। ও, তুমি যদি ছেড়ে যাও তাহলে কি করব নিজেও জানি না। হয়তো বেঁচে থাকার পরও মরে যাব। না না, কখনো ছাড়বো না। নিপা বুঝতে পারেনি খাঁটি সোনা কোনটা। লাভ ইউ। লাভ ইউ টু। নিপা রোজার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও ভাবলো কি আর হলো কি। ওকে, এখন রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রোজা আপু ফোন কেটে নিপাকে বলল, কি রে নিপা, এমনভাবে তাকিয়ে আছিস কেন? কিছু না আপু। আচ্ছা এখন আসি, বড় মামার বাসায় যাব। দাঁড়া, এত তাড়া কিসের? তুই
তুই ভাবলি উল্টাপাল্টা বলে আমাদের সুন্দর সম্পর্ক নষ্ট করে দিবি, তাই না? আর করেও দিতি যদি সত্যিটা আগে থেকে না জানতাম। তুই হয়তো এখন বুঝতে পারছিস তুই কি হারিয়েছিস। ওহ, তোর বুঝতে পারা তো কথা না, তোর তো আবার একটা ছেড়ে আরেকটা ধরার অভ্যেস। আচ্ছা বাদ দে, তোকে এগুলো বলাই হবে। তুই কোথায় যাবি বলছিলি? এখন যেতে পারিস। নিপা মাথা নিচু করে রোজা আপুর রুম থেকে বেরিয়ে চলে গেল। এভাবে একটা বছর পার হয়ে গেল। প্রতিটা রিলেশনে যেমন রাগ, অভিমান, ঝগড়া থাকে, আমাদের রিলেশনেও আছে। সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিতেই অবাক, কারণ রোজা আপু অনেক ফোন ও মেসেজ করে রেখেছে। হঠাৎ এত ফোন আর মেসেজ কেন দিয়েছে বুঝতে পারছি না। কোনো সমস্যা হয়নি তো? এত 7-5 না ভেবে ফোন দিলাম, সাথে সাথে রিসিভ করলো। বলো, কোনো সমস্যা হয়নি তো? সমস্যার মাথায় বাড়ি, আর ছেলেপক্ষ দেখতে আসবে। আমি অনেক বারণ করেছি, কিন্তু আব্বু শুনছে না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কান্না করছো কেন? অন্য কারোর সাথে বিয়ে হতে দিবও না। কান্না করা বন্ধ করো, আমি দেখছি কি করা যায়। কান্না বন্ধ করো। আচ্ছা, তোমাদের বাসায় আব্বু আম্মুকে পাঠাচ্ছি। আচ্ছা, ফোন রাখো আর কান্না করবা না। ফোন কেটে হাসতে লাগলাম। পাগলি কান্না শুরু করে দিয়েছে। আমার হাসির কারণ হচ্ছে আমরা এই রোজা আপুকে দেখতে যাব। রোজা আপুর সাথে মজা করার জন্য আবার ফোন করলাম। হ্যাঁ বলো। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আব্বু আম্মু তোমাদের বাসায় যেতে রাজি হচ্ছে না। কি বলছো এসব? আমাকে ক্ষমা করে দাও আর ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। সত্যি তুই অনেক খারাপ। তুই আমার সাথে এমন করতে পারলি? আমাকে এত স্বপ্ন দেখিয়ে ছেড়ে দিলি। নিপা ঠিকই বলেছিল, তুই অনেক খারাপ। তুই আমাকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকবি না। তুই কখনো সুখী হতে পারবি না। তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? না, এটা বাস্তব। এগুলো অভিশাপে আমার কিছুই হবে না। রোজা ফোন কেটে দিল। আমি তাড়াতাড়ি রাকিবকে ফোন দিলাম, কারণ পাগলিটা উল্টাপাল্টা কিছু করতে পারে তাই। রাকিব ফোন রিসিভ করতেই বললাম, ওই শালা, তুই এখনই তোর বোনের রুমে যা, উল্টাপাল্টা কিছু করে দিতে পারে। কেন, কি হয়েছে? তোর বোনের রুমে গেলেই বুঝতে পারবি। আর কোনোভাবে বুঝতে দিবি না যে আমি ওর সাথে মজা করছি। আমরা কিছুক্ষণ পর আসছি। ঠিক আছে। ফোনটা কেটে দিলাম। রাকিব রোজার রুমে চলে গেল। রাকিবকে দেখে রোজা উঠে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপু, তুমি কান্না করছো কেন? রাজ আমার সাথে বেইমানি করলো। ও এখন বলছে আমাকে বিয়ে করতে পারবে না। এখন বলছে অন্য ছেলে দেখে বিয়ে করে নিতে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ও, এতক্ষণে কাহিনীটা বুঝলাম। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই কিছু একটা কর না, ওকে বোঝা না। কি বলছো কি? আচ্ছা, আমি দেখছি, কান্না করিও না। কিছুক্ষণ পর আমরা রোজাদার বাসায় চলে এলাম। আপু চলো, ছেলে পক্ষ চলে এসেছে। আব্বুকে বারণ কর না। আমি রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওকে যে খুব ভালোবাসি। ওকে যদি না পাই তাহলে আমি করব। কি সব বলছো? আব্বুর সামনে ভালোভাবে দাঁড়াতে পারি না, আর আমি আব্বুকে বলবো? আচ্ছা নিচে চলো, এই দিকের কাজটা শেষ হয়ে যাক, তখন দেখছি কি করা যায়। রাজকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে যা করতে হয় তাই করব। একটু পরে রোজা আর রাকিব নিচে এলো। তারপর আমাদের সামনে বসলো। রোজা মাথা নিচু করে বসে আছে। তখন রাকিব বলল, আপু, মাথাটা তোলো। মা, তুমি কি লজ্জা পাচ্ছ? মাথা নিচু করে আছো কেন? আম্মুর কণ্ঠ শুনে রোজা মাথা উঁচু করে আমাদের দিকে তাকালো। আমি মুচকি হাসলাম। রোজা কান্না করে চোখ লাল করে নিয়েছে। রোজার চোখ দেখে অনেক খারাপ লাগছে। ছেলে আমার পছন্দ হয়নি। রোজা রাগ দেখিয়ে উঠে চলে গেল। এখন যা, তোর মজা করা ভালোভাবে বের করবি। ভাই, গালে তুলা বেঁধে যা। রাকিবের কথায় সবাই হাসতে লাগলো। আমি উঠে রোজার রুমে চলে এলাম। এসে দেখি বিছানায় মুখ লাল করে বসে আছে। আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে। দরজা লাগিয়ে ভয়ে ভয়ে সামনে গেলাম। সামনে যেতেই, আমার সাথে মজা করিস তাই না? তোর মজা করা আমি বের করছি। রোজাকে জড়িয়ে ধরলাম। ছাড়, তুই আমাকে অনেক কাঁদিয়েছিস। ছাড় আমাকে, আর আমার রুম থেকে বের হ। আচ্ছা, আর এমন মজা করব না। তোর ক্ষমা নেই, তুই বের হ। রোজা আমার বুকে কিলঘুষি মারতে আছে। আমিও জড়িয়ে ধরে আসি। হঠাৎ রোজা কান্না করে দিল। সত্যি তুই যদি আমাকে ছেড়ে যাস না
তাহলে আমি হয়তো মরেই যাব। তোকে ছাড়া থাকতে পারবো না রে, তোকে খুব ভালোবাসি, খুব। আচ্ছা, আর এমন মজা করব না। আর আমাদের মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না, ইনশাআল্লাহ। হুম। তখন আমাকে খুব অভিশাপ দিচ্ছিলা না, আমি কখনো সুখী হতে পারবো না, তাই না? তুমি ঠিক বলেছো, তোমাকে বিয়ে করলে আমি কখনোই সুখী হতে পারবো না। কি বলতি? ছাড় কুত্তা, যা, আমাকে বিয়ে করতে হবে না। রোজা আমাকে জোর করে ছাড়িয়ে নিল। আমি আবার জোরে ধরলাম, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না, এটা বলতে চাইছিলাম, কিন্তু ভুলে ওটা বেরিয়ে গেছে। আবার মিথ্যা বলছিস? আমি তো তোমার মাঝে আমার সব সুখ খুঁজে পাই, তুমি তো আমার সুখে থাকার সব। আমি তোমাকে ছাড়া কেমন করে সুখে থাকবো বলো? হুম, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আচ্ছা, নিচে চলো। আমি নিচে গিয়ে কি করব? ওনাদের কাজ ওনারা করুক, আর আমরা আমাদের কাজ করি। সব সময় মাথায় উল্টোপাল্টা চিন্তা ভাবনা ঘুরঘুর করে, তাই না? বিয়ের আগে একটা কিছু হবে না। আমি মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে ঘুরি না, তুমি করো। আমি আমাদের কাজ বলতে গল্প বলতে চেয়েছি। দুজনে ছেড়ে দিয়ে বিছানায় বসলাম। তখন রোজা বলল, আমরা 2 বেবি নিব। এই, কি ভাবছো? আমি ভাবছি তাহলে তোমার পেটটাকে কত বড় হবে আর তোমাকে দেখতে কেমন লাগবে? 2টা বেবি নিলে তো তোমাকে দেখতে একদম ফুটবলের মতো লাগবে। কি বললি তুই? দাঁড়া, তোকে তো আজ। আমি দৌড় দিয়ে রোজার রুম থেকে বেরিয়ে এলাম। তারপর নিচে এসে সবার সাথে বসে পড়লাম। একটু পরে রোজা এলো। কিরে, তুই আমার মুখের দিকে এমনভাবে তাকিয়ে কি দেখছিস? দেখছি থাপ্পড়ের চিহ্ন আছে কিনা। খুব মজা নিচ্ছিস, তাই না? পাগলা, সুযোগের সদ্ব্যবহার করতে হয়, বুঝলি? আচ্ছা বেআই মশাই, তাহলে সামনে শুক্রবারের দিন ঠিক করা থাকলো। আপনারা আপনাদের মতো প্রস্তুতি নেন, আর আমি আমার মতো নেই। তারপর রোজাদের বাসা থেকে চলে এলাম। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। আগামীকাল আমার বিয়ে। ভাবতেই কেমন লাগছে, আর অনেক খুশিও লাগছে, কারণ আমার ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছি। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার আনন্দের চেয়ে অন্য কিছুতেই এত আনন্দ আছে কিনা জানা নেই। আমাদের বাসায় এখন মাছের বাজারের মতো হয়ে আছে, মানে অনেক আত্মীয় স্বজন এসেছে। সবার সাথে আড্ডা দিতে দিতে 1টা বেজে গেল, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভাঙলো। বেশ কিছুক্ষণ পর রোজাদের বাসায় চলে এলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। রাতে বাসার সামনে দাঁড়িয়ে আছি। আজ নিজের ঘরে যেতে কেমন লাগছে। সবার ভাবনা ভয় কাটিয়ে ভেতরে গেলাম। আপনারা এবার আপনাদের কাজে যেতে পারেন, আর আমি আমার কাজে যাই, মানে খেলতে। বাকিটা ইতিহাস। এই ইতিহাস আপনারা ভালোই বলতে পারবেন, কারণ আপনারা সবাই এ বিষয়ে আল্ট্রা লিজেন্ড। সমাপ্ত। গল্পটা এখানে শেষ করা হলো। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।